সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ৮ নং কনকপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম দুর্লভপুর। আয়তন এবং পরিধির দিক দিয়ে এই গ্রামের ছোট্ট হলেও সভ্যতা, সংস্কৃতি এবং আধুনিকতার ছোঁয়ায় এই গ্রামটি পরিপূর্ণ। চলেন আজকে আপনাদের সঙ্গে এই গ্রামের অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব আমার ফুল ভিডিওটির মধ্যে। মৌলভীবাজার শহর থেকে ৫ থেকে ৬ কিলোমিটার পশ্চিম দিকে আসলে আপনি পেয়ে যাবেন এই ছোট্ট মনোরম পরিবেশের এই গ্রাম দুর্লভপুর। গ্রামের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। রয়েছে সুন্দর একটি মসজিদ, মাদ্রাসা, রয়েছে একটি ঈদগাহ ময়দান এবং এরই পাশাপাশি রয়েছে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সুন্দর মনোরম মনোনদী, যা গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে এই গ্রামের সকল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে থাকে। ১৯৬৬ সাল থেকে আলহাজ মরহুম মঈনুদ্দিন আহমেদ এর হাত ধরে এই স্কুলটি যাত্রা শুরু করে। আজ অবধি এই স্কুলটি অত্যন্ত সুন্দরভাবে এই গ্রামের সকল বাচ্চাদের শিক্ষা দান করে যাচ্ছে। ইউনাইটেড ক্লাব নামে একটি সামাজিক সংগঠন অবস্থিত এই গ্রামে, যে ক্লাবটি ১৯৮৮ সাল থেকে আজ অবধি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। এই ক্লাবটি পরিচালনা করেন এই গ্রামের সকল যুব সমাজ, প্রবাসী এবং এই গ্রামের সকল শ্রেণীর মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল খোলা মাঠ, যেখানে এই গ্রামের মানুষেরা ফসল উৎপাদন করেন এবং সিজনে এই বিভিন্ন ধরনের খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। ৩৬০ আউলিয়ার অন্যতম একজন আউলিয়া হযরত শাহ গৌস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধি করা হয় এই গ্রামের একটি কবরস্থানে। বীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা মরহুম আঙ্গুর মিয়ার বাসস্থান এই দুর্লভপুর গ্রামে। আমরা এখন যে বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, সেই বাড়িটি হচ্ছে প্রখ্যাত লেখক, সাংবাদিক, শিক্ষক, ভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস, যিনি পড়ালেখা এবং চাকরির সূত্রে বাংলাদেশ, ভারত, জার্মানি, আফগানিস্তান এবং মিশরে বসবাস করেছেন। যিনি জন্মগ্রহণ করেছিলেন ১৩ই সেপ্টেম্বর ১৯০৪ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন ১১ই ফেব্রুয়ারি ১৯৭৪ খ্রিস্টাব্দে। এই সৈয়দ মুজতবা আলীর বাসস্থান এই দুর্লভপুর গ্রামে। মেইন রোড থেকে এই গ্রামের ভিতর দিয়ে বয়ে চলেছে একটি রাস্তা, যে রাস্তাটি গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে এবং পুরো গ্রামের সকল রাস্তার সঙ্গে কানেক্টেড আছে। এই রাস্তা ধরে আপনি চলে গেলে পুরো গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই রাস্তাটি এক পাশ চলে গিয়েছে এই গ্রামের ফসলের জমির দিকে, যেখানে গ্রামের যারা কৃষক কৃষিকাজে নিয়োজিত তারা ফসল ফলান এবং এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এই গ্রামটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত। এই গ্রামের মানুষগুলাও অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আন্তরিক। আপনারা জেনে খুশি হবেন যে এখান দিয়ে এই যে আপনারা ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, এই ফসলের মাঠের মাঝখানে একটি জায়গা আছে, যেটাকে বলা হয় কদমতলা। বহুকাল থেকে কালের সাক্ষী হয়ে আজ অবধি দাঁড়িয়ে আছে এই কদম গাছটি। এই কদম গাছটি রোপণ করেছিলেন
এই গ্রামেরই একজন প্রবীণ মুরব্বী, যাহার উদ্দেশ্য হয়তো ছিল এরকম যে কৃষকেরা তাদের প্রখর রৌদ্রে ফসলের মাঠে কাজ করে একটু সময় বিশ্রাম নেবে। এই মানুষটি হয়তো আজ এই দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন এবং এই কদম গাছকে কেন্দ্র করে এটা সংস্কারক হিসাবে এখানে কিছু বসার জায়গা করে দিয়েছেন এবং একটি নলকূপ দিয়েছেন যেখান থেকে পানি খাবে এই কৃষকেরা। উনি হচ্ছেন মরহুম জনাব আবু তাহের, যিনি আজ এই দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা উনাকেও জান্নাতের উচ্চ মুকাম দান করেন, আমিন। আপনি যখন এই গ্রামটি ঘুরে বেড়াবেন তখন আপনি এরকম নদীর বাঁধের মধ্যে একটু পরে পরে দেখতে পারবেন বসার জায়গা করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত চমৎকার একটা জিনিস। এই জিনিসটি আপনি আর কোথাও দেখতে পারবেন না। এগুলা দেখে আপনার ইচ্ছে হবে একটু সময় এখানে বসে বিশ্রাম নিয়ে তারপর আপনি আপনার যাত্রাটা শুরু করেন। এই গ্রামের প্রত্যেকটা ঘর বাড়ি অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে নির্মাণ করা। প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো সদস্য বাহিরে অবস্থান করছেন। এই গ্রামের প্রবাসীদের সংখ্যা বেশি হলেও প্রবাসী থেকে প্রত্যেক সদস্যরা তাদের বাংলাদেশের এই বাসস্থানগুলোকে খুব ভালোবাসেন, তাই অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করেছে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, এই গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। একে অপরের পরিপূরক, একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন। এই গ্রামটির প্রত্যেকটা মানুষই আন্তরিক এবং ভালো মনের মানুষ। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি দুর্লভপুর গ্রামের যে শাহী ঈদগাহ ময়দান যেটি রয়েছে সেটির ঠিক সামনে। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে এই ঈদগাহ ময়দানটি একসময় এইরকম ছিল না। কালের বিবর্তনে এই গ্রামের সকল প্রবাসীরা এক এক করে যখন প্রবাসীতে পাড়ি দিলেন, তখন সময় তাদের ইচ্ছা হলো যে আমাদের গ্রামটাকে যাতে আরো সুন্দর করা যায়, কিভাবে আমাদের গ্রামটাকে সুন্দর করা যায়, সেই চিন্তা থেকে ধীরে 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 এই সুন্দর ঈদগাহটি তারা নির্মাণ করেছেন। আপনারা আমার সাথে যদি দেখেন, এই ঈদগাহর প্রত্যেকটা জায়গা এখানের সৌন্দর্যের এক অন্যরকম নিদর্শন। মৌলভীবাজার শহরের হাতে গোনা কয়েকটা ঈদগাহর মধ্যে এই দুর্লভপুরের শাহী ঈদগাহ ময়দানটি একটি অন্যতম। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, আমি মনে করি আপনাদের প্রত্যেকের অবদানে আমাদের এই সুন্দর ঈদগাহ ময়দানটি প্রবাসীরা এবং আমাদের দেশের সকলের সার্বিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে। সম্মানিত দর্শক, এই দুর্লভপুর ঈদগাহ ময়দানটি দুর্লভপুর গ্রামের মধ্যখানে অবস্থিত হওয়াতে আপনারা ঈদগাহর ভিতরে এই যে জায়গাটি দেখতে পারতেছেন, এই জায়গাটি হচ্ছে মূলত এই গ্রামে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে হোক মহিলা কিংবা পুরুষ, তাকে ইচ্ছে করলে এই জায়গাতে এনে তার জানাজা সম্পূর্ণ করা যাবে। এই ব্যবস্থা রেখে এখানকার গ্রামের লোকজন এটা চিন্তা করে এখানে একটি সুন্দর ব্যবস্থা রেখেছেন, যাতে করে খুব সহজে জানাজায় অনুষ্ঠিত মানুষদেরও কোনো কষ্ট হয় না এবং সম্পূর্ণ সুন্দর ব্যবস্থার মাধ্যমে যাতে একজন ব্যক্তির জানাজা নামাজ পড়ে তাকে তার নির্দিষ্ট জায়গায় কবরস্থ করা হয়। এটি একটি সুন্দর ব্যবস্থা বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আমাদের এই দুর্লভপুর ঈদগাহর ঠিক পাশে এরকম অজু করার একটা সুন্দর ব্যবস্থা আমরা করেছি। এটা হচ্ছে এখানে 3 দিন ব্যাপী একটি তাফসীরুল কোরআন সম্মেলন হয়। এই যে এখানে যখন তাফসীরুল কোরআন সম্মেলন হয়, তখন সময় হাজার হাজার মুসল্লিরা এখানে আসেন, তাফসীর শুনেন। এমনকি আপনারা একটু আগে জেনেছেন যে আমাদের এখানে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আমরা আমাদের এই ঈদগাহ ময়দানে এই ব্যক্তির জানাজা পড়ে থাকি। সেই সুবাদে আমরা চিন্তা করে দেখলাম যে এখানে যখন লোকজন আসবে, তখন আমাদের অজু করার একটি সুন্দর ব্যবস্থা রাখতে হবে।
তাই আমরা এই সুন্দর অজু স্থানটি আমরা আমাদের ঈদগার পাশে করে রেখেছি, যাতে করে আমাদের মানুষদের কোনো কষ্ট না হয়। সুপ্রিয় দর্শক, এই ঈদগাহ ময়দানেই অনুষ্ঠিত হয়ে যায় 3 দিন ব্যাপী ঐতিহাসিক একটি বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল, যেটাকে বলে 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে যায় এই সুন্দর ঈদগাহ ময়দানে। আর এই তাফসিরুল কোরআন সম্মেলনটি আয়োজিত হয় দুর্লভপুর গ্রামবাসী ইউনাইটেড ক্লাবের সহযোগিতায়, এমনকি প্রবাসীদের সার্বিক সহযোগিতায়। সম্মানিত দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই গ্রামের মানুষদের এবং প্রবাসীদের ইউনিটিটা এতটা শক্তিশালী যে এখানে তারা শুরু করেছে চক্ষু শিবির, ফ্রি চক্ষু শিবির ক্যাম্পেইন। এই দুর্লভপুর ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে এই ঈদগাহ ময়দানে তারা আশেপাশের কয়েকটি গ্রামকে সম্পূর্ণ ফ্রি চক্ষু সেবা দান করে থাকেন। এই সম্পূর্ণ আয়োজনটি এই গ্রামের জনসংখ্যা, এমনকি এই গ্রামের সকল প্রবাসীরা একত্রিত হয়ে মিলে মিশে তারপর এই সুন্দর সেবাটুকু চালু করেছেন। এই সেবাটুকু চালু করেছেন এবং এই সেবাটুকু জারি রাখবেন, চালু রাখবেন আমাদের এই গ্রামের সকল সদস্য এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায়। এই সেবাটি চলতে থাকবে যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দুর্লভপুর বায়তুল আমান জামে মসজিদ। এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটির অবস্থান দুর্লভপুর গ্রামে মেইন রোডের পাশে অবস্থিত হওয়াতে এই মসজিদটুকু সবারই নজর কাড়ে। মৌলভীবাজার শহরের দৃষ্টিনন্দন হাতে গোনা কয়েকটি মসজিদের মধ্যে এটি একটি মসজিদ। সম্মানিত দর্শক, এই মসজিদে প্রত্যেক শুক্রবার এই গ্রামের মুসল্লি সহ হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ গ্রামের প্রত্যেকেই এখানে পড়ে থাকেন। এই সুন্দর মসজিদটিও নির্মাণ কাজ করেছেন এই গ্রামের সকল প্রবাসীরা এবং দেশের সকলের সার্বিক সহযোগিতায়। এই দৃষ্টিনন্দন মসজিদটি আজকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। গ্রামের সবাই মিলে যখন শুক্রবারে একসাথে নামাজ পড়েন, ছোট বড় মুরব্বী সবাই একসাথে নামাজ পড়েন, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হয়। এটা এক অন্য ধরনের আনন্দ উপভোগের মতো। সবাই সবার সাথে কথা বলেন, একসাথে সবাই নামাজ শেষ করে কবর জিয়ারত করে সবাই সবার মতো বাড়ি চলে যান। প্রত্যেক শুক্রবারে কেউ না কেউ এখানে সিন্নি দিয়ে থাকেন এবং সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে গ্রামের ছোটো ছোটো বাচ্চারা যখন এই সিন্নিগুলা নিতে আসে মসজিদে, এই দৃশ্যটা আসলে খুবই সুন্দর। প্রত্যেক শুক্রবারে কেউ না কেউ সিন্নি দেন, বিভিন্ন ধরনের সিন্নি এখানে দিয়ে থাকেন এবং গ্রামের প্রত্যেকেই হাতে করে সিন্নি নিয়ে যান এবং যে ব্যক্তি সিন্নি দিয়ে থাকেন তাহার জন্য দোয়া করেন। শুক্রবারে এশার নামাজ শেষ করে এখানে একটি কোরআনের তালিমের ব্যবস্থা করা হয়। এই গ্রামের সকল যুবক মুরব্বী সবাই এখানে এসে কোরআন শিক্ষা নেন এবং সূরা কেরাত সব কিছু সহি শুদ্ধভাবে শিখে যান। এই সুন্দর আয়োজন যারা করেছেন আমাদের গ্রামের প্রত্যেককে এই সুন্দর আয়োজন করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। হাদিকাতুল কুরআন নামে একটি
একটি মানসম্মত আধুনিক মাদ্রাসা অবস্থিত আমাদের এই দুর্লভপুর গ্রামে। এই মাদ্রাসাটি পরিচালনা করে থাকেন এই গ্রামেরই একজন কৃতি সন্তান সুদূর ইউকে প্রবাসী ডক্টর মোহাম্মদ আবুল ইসলাম। উনি এবং উনার পরিবারবর্গ দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হয়। প্রিয় দর্শক, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই এই বাংলাদেশের প্রত্যেক গ্রামের মানুষ কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে নির্ভরশীল। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3 মাস খুবই ব্যস্ত থাকেন কৃষকেরা তাদের অগ্রহায়ণ মাসের যে ফসলগুলা উৎপাদন করবেন সেটার প্রস্তুতির জন্য। চতুর্দিকে তখন কৃষকেরা ব্যস্ত হয়ে যান হাল চাষ করার জন্য, ধানের চারা রোপণের জন্য। সব কিছু মিলিয়ে সবাই একটা ব্যস্ততম সময় পার করে থাকেন এই মৌসুমগুলাতে। কৃষকেরা এতটাই ব্যস্ত সময় পার করেন যে তাদের খাবারটুকু খেতে হয় মাঠের মধ্যে। আসলে এই খাবারের টেবিল নেই, এখানে বসার নির্দিষ্ট কোনো জায়গা নেই, কিন্তু বিশ্বাস করেন এই যে খাবার, এই খাবার খাওয়াটার স্বাদই অন্যরকম। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে কথা বলাবো আমাদের এই গ্রামের একজন প্রান্তিক কৃষকের সঙ্গে। প্রিয় দর্শক, আমি এখন আমাদের কদমতলার সাইডে এক জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন সম্মানিত চাচা, আমার গ্রামের জনাব হান্নান চাচা, যিনি আসলে এখানকার যে চাষাবাদ, ওনার জায়গা জমিনগুলা চাষ করতেছেন। আপনাদেরকে চেষ্টা করব একটু ওনার কাছ থেকে আসলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আসলে এই মুহূর্তে আমি আপনার লগে মাত্রাম এটা লন্ডনের একটা জায়গাত আমাদের গ্রামর সকল ছোট বড় আমরা গ্রামের শুভাকাঙ্ক্ষী প্রবাসী সবাই আসলে আমরা গ্রামটারে দেখার লাগি। তো আমার ভাগ্য আসলে আমি আইয়া আপনারে পাইলেইছি। আপনি এখানের মাঝে দেখলাম যে হয়তো কৃষি কাজের লগে জড়িত আছেন, কাজ করাইরা আসলে আমার বাড়িতে রায় দিয়া। তো এই সম্বন্ধে আমি আসলে একটু জানতাম চাইলাম যে আমরা বর্তমানে কৃষি কাজের পরিস্থিতি বা এই সময়টা আপনারা কিতা হড্ডা এখানের মাঝে। আমরা বর্তমানে আলির চারা তুললাম তুলিয়া এগুলা বর্তমানে যে রুয়ার কাজগুলো রোয়ার কাজ চলবো। আর রোয়ার পরে এটা অগ্রহায়ণ মাস, যেটা আমরা ধান টান খাটাছে হয় এই মৌসুমটা অগ্রহায়ণ মৌসুমের কৃষি। এগুলাই আমাদের সম্পদ। আমরা নিত্যদিনের জীবনযাপন নিত্যদিনের জীবনযাপন খাটি আমরা শ্রমিক মানুষ, কৃষক মানুষ। ধন্যবাদ চাচা। আসলে এখানে এখনকার যে সময়টা আমরা জানি এই সময়টাই হইছে গিয়া যে বিভিন্ন ব্যস্ততার সময়। এই সময়টা হইছে গিয়া যে ধানের যে আলি আমরা যেটা হই, ধানের চারাগুলা রোপণ করার সময়, আল বাবার সময়। এখন যারা আল বাইবা বা চাষ করবা, আগামীতে তারা এই ফসলগুলারে আবার গড়ে তুলবা। এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের গ্রাম অঞ্চলের জীবনযাপনের মূল যে জিনিসটা কৃষিকাজের উপর ম্যাক্সিমাম মানুষ, এই গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল সবসময়ই থাকেন। আর আমি মনে করি যে কৃষিকাজটা আমাদের খুবই সম্মানজনক এবং এই কাজটাকে আমরা সম্মান দেওয়া প্রয়োজন। তো যাই হোক, এখানে আরেকটা সবচেয়ে সুন্দর একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করি। এটা হচ্ছে যে আমাদের যারা পরিশ্রম করেন তাদেরকে একটুখানি শক্তি যোগান দেয়। আমাদের দেখতে পারতেছেন এখানে চাচা তারার লাগি চা লই আইসুন, তো ক্লোজ হইয়া দেখাও। তো এই দৃশ্যগুলো আসলে খুবই মনোমুগ্ধকর বা ভালো লাগার মতো, কারণ আহরের সৌন্দর্য উপভোগ করে কোনো কিছু খাওয়ার মজাটাই অন্যরকম। প্রিয় বন্ধু, ধন্যবাদ আমার হান্নান চাচারে আসলে আমারে চাটা খাওয়াইরা।
এইটার লাগি আসলে অনেক সময় আছে আমি আপনারা দেখাইমু, যেমন হাওরের মাঝে যখন সময় শ্রমিকরা কাজ করেন তখন সময় তাদের খিদা লাগে, তো তারা এই সময়টুকু পায় না বাসাত গিয়া খাওয়ার, অনেক সময় খাবার দাবারটাও করতে হয় হাওরের মধ্যে। তো এই যে জিনিসগুলা এগুলা সচরাচর দেখা যায় না সব সময়, এইগুলা আসলে আমরা গ্রাম অঞ্চলেই দেখতে পারি। আমাদের লন্ডনের গেট টুগেদারে যারা আমাদেরকে দেখবা তারা, আর আমরাও তো দেখবো তারারে যদি কোনো সুযোগ সুবিধা থাকে। আর আমাদের প্রবাসে যে রই আসুন সবার কাছে আমার সালাম ও দোয়া রইল। আর সবার কাছে আমি দোয়া চাইছি, হলে দোয়া করতা আর অকল বালা থাকতা আমরাও এর দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমার প্রিয় চাচা হান্নান চাচারে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যখন কৃষকেরা তাদের ধান রোপণ করার কাজ শেষ করেন, অগ্রহায়ণ মাসে সেই সোনালী ধানগুলি আবার গড়ে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েন গ্রামগঞ্জের সকল মানুষেরা। এটি এক অন্য ধরনের সৌন্দর্য, এটি যেন কৃষকের মুখে এক অন্য ধরনের হাসি। সেই হাসিটুকু ব্যাখ্যা করার মতো নয়, একটা কৃষকই বুঝতে পারে সেই ধান কাটার সুন্দর মুহূর্তগুলা। এই দুর্লভপুর গ্রামে খুবই সুন্দর সুন্দর কিছু দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে কিংবা নিত্য প্রয়োজনীয় দোকান রয়েছে, যেগুলোতে আপনি অনায়াসে সময় কাটাতে পারবেন, প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে এক কাপ চা শেয়ার করতে পারবেন। এগুলা আমাদের গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এখানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য আপনি এই গ্রামের ভিতরেই পেয়ে যাবেন কিছু দোকান, যে দোকান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারবেন। প্রিয় দর্শক, এই গ্রামের একটি জামে মসজিদের পাশাপাশি রয়েছে দুটি পাঞ্জেগানা মসজিদ। একটি হচ্ছে গ্রামের শুরুর দিকে এবং অন্যটি অবস্থিত গ্রামের শেষের দিকে। এই দুটি পাঞ্জেগানা মসজিদেও অনেক সময় জামাতে নামাজ আদায় করে থাকেন মুসল্লিগণ। প্রিয় দর্শক, বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। আমাদের দুর্লভপুর গ্রামের পাশ দিয়েও বয়ে গেছে একটি সুন্দর মনোরম শান্তশিষ্ট মনু নদী, যে নদীটি বছরের দুটি রূপ দেখা যায়। এই যে আপনারা শান্ত মনু নদীটা দেখতে পারতেছেন, আষাঢ় মাসে এর পানি অনেক গুণ বেড়ে যায়, তখন সময় চারিদিকে একটি বন্যামুখর পরিবেশ তৈরি হয়, জনসংখ্যার মনের মধ্যে তৈরি হয় একটা ভয়ভীতি। তারপরও এর রূপ যেন কমতি নেই, সৌন্দর্য যেন কমতি নেই। আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন সময় তার পরিবার তার তৌফিক আনমান সামর্থ্য অনুযায়ী একটি সিন্নি আয়োজন করে থাকেন ওই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনার জন্য। এই গ্রামের প্রবাসীরা দেশে আসেন এবং ওনাদের মৃত আত্মীয় স্বজনদের জন্য প্রায় সময় এই রকম একটি আয়োজন করে থাকেন। এই আয়োজনটি করে সমগ্র গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে
এমনকি মসজিদ, মাদ্রাসা, এমনকি এতিমখানার মধ্যেও বিতরণ করে থাকেন। আপনারা জানলে খুশি হবেন যে এখানকার সুন্দর এই সিন্নি বিতরণের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠান এতটাই চমৎকার। এখানে খাবার রান্না করে গ্রামের প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট মাপে। এই সুন্দর আয়োজনটি শুধুমাত্র দুর্লভপুর গ্রামে এবং দুর্লভপুর গ্রামবাসীদের পক্ষেই সম্ভব। দাওয়াত করা হয় আত্মীয় স্বজনদের, এমনকি গ্রামের ছোট বড় বৃদ্ধ মুরব্বী সবাই খাওয়া দাওয়া করেন, দোয়া করেন, এমনকি এই সুন্দর আয়োজনটুকুকে সার্থক করে তোলেন। যে সামাজিক সংগঠনকে কেন্দ্র করে এই গ্রামের এত উন্নয়ন, এই গ্রামের এত সুনাম, এই সামাজিক সংগঠনের নামটি হচ্ছে ইউনাইটেড ক্লাব। এই ইউনাইটেড ক্লাবটি 1988 সালে এখানে গঠন করা হয় এই গ্রামেরই কিছু কৃতি সন্তানেরা। হাঁটি পা করে এই ক্লাবটি আজ অবধি সুনামের সাথে এই গ্রামের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। বটগাছের মতো ছায়া দিয়ে এই গ্রামকে উন্নয়নের অনেক উপরে নিয়ে গিয়েছে এই ইউনাইটেড ক্লাবটি। এখানে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। অনেকেই এখানে এই ক্লাবের সাথে সংযুক্ত হয়ে অনেক সামাজিক সামাজিক কার্যক্রমগুলো বজায় রেখেছেন। এবং আজকে আপনারা যারা দূর প্রবাস থেকে এই ভিডিওটি দেখতেছেন, একসময় আপনারাও এই ইউনাইটেড ক্লাবের হাত ধরে অনেক সামাজিক কল্যাণকর কাজ করে গিয়েছেন। প্রিয় দর্শক, যখন দিনের আলো আস্তে আস্তে নিভে যায়, তখন এই গ্রামে জ্বলে ওঠে রাতের আলো। এই যে আপনারা দেখতেছেন, এরকম কুটির মধ্যে এরকম লাইটগুলা জ্বলে ওঠে রাতের বেলায় গ্রামের প্রত্যেকটা জায়গায়, আনাচে কানাচে সব জায়গায়। আপনারা জানলে খুশি হবেন, এই লাইটের ব্যবস্থাও কিন্তু গ্রামের জনসংখ্যা এমনকি প্রবাসীদের অর্থায়নে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। প্রায় 70 থেকে 80টি কুটি দিয়ে এই ধরনের লাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে গ্রামের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এবং গ্রামটা রাতের বেলায় যাতে আরও সেফ এবং সুন্দর দেখা যায়। এটিও আমাদের একটি সুন্দর আয়োজন। ধন্যবাদ এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেককে। প্রিয় দর্শক, এই গ্রামের কিছু পূর্বপুরুষেরা অনেক আগে এই গ্রাম থেকে তারা চলে গিয়েছিলেন শাহরিয়া নামক গ্রামে। এই কারণটা হয়তো এরকম ছিল যে ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে, এখানে জায়গা জমিন কিনে তারা এই গ্রামে শিফট হয়ে গিয়েছিলেন। কিন্তু অন্য গ্রামে থাকলে কি হবে, তারা কিন্তু দুর্লভপুর গ্রামের সাথেই সংযুক্ত হয়ে এখানে বসবাস করতেছেন। তাদের কেউ মারা গেলে তারা কিন্তু দুর্লভপুর গ্রামেই তাদেরকে শেষ নির্দায় শোয়ায়িত করা হয়। এই যে দেখতেছেন, এরা কিন্তু আমাদের দুর্লভপুরেরই অংশ। হ্যাঁ, বর্তমানে অবস্থান করতেছেন অন্য গ্রামে, কিন্তু এরা আমাদের দুর্লভপুরের কৃতি সন্তানেরা। সম্মানিত দর্শক, আমাদের এই দুনিয়াটা হচ্ছে একটি ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া ছেড়ে আপনি, আমরা সবাই একদিন চলে যেতে হবে কবর জগতে কিংবা আমাদের আসল ঠিকানায়। এই যে বাউন্ডারি করা যে জায়গাটুকু দেখতেছেন, মূলত এই জায়গাগুলোই হচ্ছে আমাদের যুগের পর যুগ থাকার মতো আসল ঠিকানা।
মাত্র 3.5 হাত মাটি হবে আপনি আমার শেষ আশ্রয়স্থল। আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে একবার এই কবরবাসীদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যারা কবরবাসী হয়েছেন আমাদের গ্রামের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন। এবং আপনি আমি এই আমাদের কবর থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমরাও একদিন এখানে চলে যেতে হবে। এই চিরবিদায় আমাদেরও নিতে হবে। এই দুনিয়ার ছুটাছুটি একদিন বন্ধ হয়ে যাবে সবার। প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখছেন, আমাদের গ্রামকে দেখছেন, আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে দেখছেন। সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি কষ্ট করে দেখতেছেন, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই দুর্লভপুর গ্রামেরই একজন সন্তান। আমি গর্বিত আমি এই দুর্লভপুরে বসবাস করি। আপনাদের সঙ্গে এই গ্রামের সম্মানিত ইমাম সাহেবের কিছু কথা শেয়ার করে ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্লভপুর বাইতুল আমার জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আমার লগে আছেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখছেন এই মসজিদের প্রতি ওনার কাছ থেকে এই দুর্লভপুর গ্রাম সম্বন্ধে ছোট্ট আকারে 2 মিনিট আপনার লগে কিছু কথা শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই দুর্লভপুর জামে মসজিদের সঙ্গে কতদিন ধরে জড়িত আছেন? ইমামতি আসলে আমি দুর্লভপুর চাকরির ক্ষেত্রে রানিং 5 বছর, আর এইভাবে মানে 2000 সাল থেকে আমি এই দুর্লভপুর দুর্লভপুর সাথে প্রায় 17 সালে আমি জড়িত। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই গ্রামের আপনি তো অনেক আগ থেকে এই গ্রামের মানুষের সঙ্গে জড়িত, উঠা বসা, এই গ্রামের সকল শ্রেণীর মানুষকে আপনি চিনেন। তো ছোট্ট করে এই গ্রামের মানুষ সম্বন্ধে আপনি একটু যদি বলতেন, বা এই গ্রামের পরিবেশ সম্বন্ধে যদি আপনি একটু বলতেন। আসলে এটা আমার মতো মানুষ, কারণ অল্প সময়ে যা কিছু বুঝলাম অনেক কিছু, এটা বলে শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ, দুর্লভপুর একটা ঐতিহ্যবাহী একটা গ্রাম। এখানে ছোট বড় সকলেই ইসলামী মাইন্ডের, এখানে কোনো ভিন্ন ধর্মী মানুষ নাই, সকলেই মুসলমান। আর বিশেষ করে এই গ্রামের প্রত্যেকটা মানুষই ভালো মনের মানুষ, ইসলাম মাইন্ডের মানুষ। আর তাদের দেশ বিদেশে প্রবাসে যারা আছেন সকলে এই গ্রাম নিয়ে চিন্তা করে ঐতিহ্যবাহী তফসির হয়। এটা দিয়েও পরিচয় হয়ে যায় এটা একটা আদর্শ গ্রাম। ধরনের মানুষের সামাজিকতা, মানুষের ভালো কাজের দিক দিয়ে ভালো, প্রত্যেক মানুষই যত ভালো কাজ দেখছি, যত খানো কিছু নাই এই দুর্লভপুর গ্রামের মধ্যে সবকিছু আছে ভালো কাজের দিক দিয়ে। আর অন্য কোনো অসামাজিক কোনো কাজ আমি দুর্লভপুর গ্রামে আমি পাইছি না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে দুর্লভপুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি হচ্ছে, প্রত্যেকটা গ্রামেরই একজন সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই গ্রামের যিনি ইমাম সাহেব থাকেন, উনি। তো আপনাদের সঙ্গে আমি জাস্ট আমাদের মসজিদের ইমাম সাহেবের 2টা কথা, প্রমাণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমাদের এই মসজিদের ইমাম সাহেবের জন্য দোয়া করবেন। দীর্ঘায়ু কামনা করছি। আজকে এই পর্যন্ত।